আজ আপনাদের খুব সাদামাটা একটি ইরানি মুভির গল্প শোনাবো। মুভির নাম অ্যাঞ্জেলস ডিসেন্স টুগেদার। আপনারা তো জানেনই ইরানি মুভির গল্পগুলো কেমন হয়। এরা জীবনের ছোট ছোট অংশগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। এই মুভিটিও তার ব্যতিক্রম নয়। তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি একটি সাদামাটা ইরানি মুভির অসাধারণ গল্প। মুভির শুরুতে আমরা একটি সদ্য বিবাহিত কাপলের নিজেদের মধ্যে কথা শুনতে পাই। ছেলেটির নাম আহমদ আর মেয়েটির নাম লায়লা। তাদের দুজনের বাড়ি গ্রামে, কিন্তু আহমদ কাজ এবং পড়াশোনার জন্য শহরে একটি ছোট বাসা ভাড়া নিয়ে থাকে। লায়লা এখন থেকে এখানেই পার্মানেন্টলি থাকবে, কারণ লায়লা ছিল প্রেগনেন্ট। এই দুজন মানুষ তাদের এই নতুন ছোট্ট সংসার নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। আর আহমেদও খুব দায়িত্ববান একজন স্বামী ছিল। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তার নাম করিম সাহেব। সেই বাড়ির বাড়িওয়ালা। সকাল সকাল কারেন্টের অতিরিক্ত বিল দেখে তার মাথা গরম। আহমেদ যখন রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল, তখন করিম সাহেব তাকে দাঁড় করায় আর সে আহমেদকে অনুরোধ করে বিদ্যুৎ অফিসে যদি তার কোনো পরিচিত থাকে তাহলে যেন সে একটু অনুরোধ করে যাতে তার বিলটা কিছুটা কমিয়ে দেয়। আহমেদ বলে এটা তো অসম্ভব, আমরা যেটা ইউজ করি সেই বিলই তো আমাদের দিতে হয়। এটা বলে করিম সাহেবকে কোনোভাবে এড়িয়ে আহমেদ বেরিয়ে যায়। আহমেদ মূলত একজন কোরআনের হাফেজ, কিন্তু তার পড়াশোনা এখনো শেষ হয়নি। তার সামনে আরো কিছু পরীক্ষা রয়েছে, তাই সে প্রত্যেকদিন সকালবেলা ক্লাস করতে আসে আর সেখানে খুব মন দিয়ে ক্লাস করে। ক্লাস শেষে আহমদ চলে যায় কাজে। সেখানে সারাদিন কাজ শেষে সে একটি জায়গায় এসে লায়লার জন্য অপেক্ষা করছিল। এটি ছিল একটি লাইব্রেরি। লায়লা এখানে বই পড়তে এসেছিল। আহমদ আর লায়লা পাশাপাশি হাঁটছিল ফুটপাত দিয়ে। আহমদ লায়লাকে বলছিল সকালে ক্লাস আর সারাদিন কাজ করতে তার অনেক কষ্ট হয়ে যায়। লায়লা তখন বলে তোমাকে সামনের পরীক্ষাটায় পাশ করতেই হবে। হঠাৎ একটি মোটরসাইকেল তাদের খুব কাছ থেকে চলে যায়। লায়লা অল্পের জন্য বেঁচে যায়। আহমেদ মোটরসাইকেলওয়ালার উপরে খুবই রেগে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই লায়লা তাকে শান্ত করে। বাসায় ফিরে লায়লা টিভি দেখছিল আর আহমেদ লায়লার জন্য খাবার তৈরি করছিল। টিভিতে লায়লা একটি এতিম বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম দেখছিল আর সেই প্রোগ্রাম দেখে লায়লা কাঁদছিল। যখন আহমেদ তার কাছে আসে, সে লায়লাকে জিজ্ঞেস করে তুমি টিভি দেখে কাঁদছো? লায়লা বলে মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে, ওই বাচ্চাগুলোর জীবন কত কষ্টের, তাই না? আহমেদ বলে তোমার জন্য এখন কান্না মোটেও ঠিক না। এদিকে আহমদ বুঝতে পারে রাতের খাবারটা চুলে পুড়ে যাচ্ছে। সে সাথে সাথে দৌড়ে রান্নাঘরে চলে যায়। আহমেদ নিজ হাতে ইউটিউব দেখে তার ওয়াইফের পছন্দের খাবার রান্না করেছে। যদিও খাবারটা কিছুটা পোড়া লেগেছিল, তারপরও লায়লা ওই খাবারের অনেক প্রশংসা করে। সে আহমদকে বলে মাশাআল্লাহ, তুমি অনেক ভালো রান্না করতে পারো। এখন তাড়াতাড়ি যাও করিম সাহেবের খাবারটা দিয়ে আসো। আহমদ লায়লার প্লেট থেকে নিজের রান্না করা খাবারটা একটু টেস্ট করে নেয়। রাত একটু গভীর হলে আহমদ লায়লাকে নিয়ে পাশের পার্কে যায়। যেহেতু কেউ ছিল না, তাই লায়লা একটু দোলনায় দোল খাচ্ছিল। লায়লা আহমেদকে বলছিল আচ্ছা, যদি আমার মেয়ে হয় তাহলে কি তুমি খুশি হবে? আহমেদ বলে আল্লাহ যা দেবেন তাতেই আমি খুশি। আহমেদ তার বুক পকেটে কোনো একটি গিফট লুকিয়ে রেখেছে, যেটা সে লায়লাকে দিতে চায়। সে কিছুটা সংকোচ বোধ করছিল, কিন্তু আহমেদ তার বুক পকেট থেকে একটি বাক্স বের করে। লায়লা সেটা দেখেই অনেক খুশি হয়। লায়লা সেটা হাতে নিয়ে নাড়িয়ে দেখে। সে বলে এটার মধ্যে আংটি রয়েছে, সেটা আমার জন্য। লায়লা অনেক খুশি হয়, কিন্তু আহমদ কিছুটা সংকোচ নিয়ে বলে প্লিজ এটা পাশে যেয়ে খুলো। কিন্তু লায়লার তর্সই ছিল না। সে বাক্সটি খুলে ফেলে আর দেখতে পায় এটা ছোট বাচ্চাদের গিফট। লায়লার হাসি মুখটা চুপসে যায়। সে আহমদকে বলে এটা তোমার আগত সন্তানের জন্য, তাই না? লায়লাকে দেখে বোঝা যাচ্ছিল সে তার স্বামীর উপরে কিছুটা অভিমান করেছে, কিন্তু সেই অভিমান আর খুব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। মুহূর্তের মধ্যেই তারা গল্পের মধ্যে আবারও হাসিতে ফিরে আসে। পরদিন সকালবেলা লায়লা তার গ্রামে থাকা মায়ের সাথে কথা বলছিল। মা লায়লাকে জিজ্ঞেস করেন আজ তুমি দুরূদ শরীফ পড়েছো তো? লায়লা বলে হ্যাঁ মা, আমি দুরূদ পড়ে নিয়েছি। লায়লা প্রত্যেকদিন তার আগত সন্তানের জন্য নাম ঠিক করতে থাকে। সে অনেকগুলো ছেলেদের আর মেয়েদের নাম আলাদা আলাদা করেছে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা আহমদকে একটি হসপিটালে অপেক্ষা করতে দেখতে পাই। সেখানে একটি বাচ্চা ছেলে তার মায়ের সাথে খুবই দুষ্টুমি করছিল। তার মা বাচ্চার উপর খুবই বিরক্ত, অন্যদিকে তার স্বামীর উপরেও। কিছুক্ষণের মধ্যে মহিলা স্বামী সেখানে আসে। মহিলা এবার চিৎকার করে তার স্বামীকে বলতে থাকে এতগুলো বাচ্চা নেওয়ার কি দরকার, এমনি দুটোকে নিয়ে ঝামেলায় পারছি না। তারপরে সরকার প্রত্যেকটি বাচ্চার জন্য 1 মিলিয়ন টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু সরকার সেই কথাও এখন পরিবর্তন করেছে। মহিলাটি তার বাচ্চাগুলোকে নিয়ে খুবই বিরক্ত ছিল। তখন আহমদ উঠে দাঁড়ায় আর মহিলার হাজবেন্ডকে বলে আপনি আমার জায়গায় বসুন, আপনার কষ্ট হচ্ছে। আর আহমদ ওই বাচ্চাগুলোর হাতে চকলেট দিয়ে বলে এই বাচ্চাগুলো তো আল্লাহর তরফ থেকে সব থেকে বড় নিয়ামত, ওরা তো ফুলের মতো পবিত্র, ওদের আমাদের আরো বেশি করে ভালোবাসা উচিত। এরই মধ্যে একজন ডক্টর চিৎকার করে ডাকতে থাকেন লায়লার সাথে
সাথে কে এসেছেন। তখন আহমেদ দৌড়ে তার কাছে যায় আর বলে যে আমি তার সাথে এসেছি। ডক্টর বলে আপনি কি তার স্বামী? আহমেদ বলে জি হ্যাঁ। ডক্টর তাকে বলে প্রেসক্রিপশনে আপনার ওয়াইফের আল্ট্রাসাউন্ড করানোর ডেট ছিল 1 মাস আগে, আর আপনি কিনা আজ নিয়ে এসেছেন। আহমেদ বলে আমি খুবই দুঃখিত, কিন্তু কোনো সমস্যা হয়েছে কিনা? ডক্টর হাসতে হাসতে বলে যার ওয়াইফের 3টি সন্তান হবে একসাথে, তার স্বামী কিভাবে এত বড় ভুল করে? এটা বলতে বলতে ডক্টর হাসি দেয় আর তাকে ইশারা করে বলে আপনার 3টি সন্তান হবে, আপনি অনেক ভাগ্যবান একজন মানুষ। এ কথা শুনে আহমেদের চোখ কপালে উঠে যায়। ডক্টর তাকে ভেতরে ডাকেন। তখন আহমেদের সামনে বসে থাকা সেই মহিলা আহমেদকে টিটকিরি করে বলে এবার আপনিও বুঝবেন সংসার কেমন বরকতে ভরে যায়। আহমেদ রুমের মধ্যে গেলে আল্ট্রাসোনোগ্রাফিতে তার 3টি মেয়েকে দেখানো হয় এবং তাদের হার্টবিটও শোনানো হয়। আহমেদের ওয়াইফ যেমন খুশি, আহমেদও অনেক খুশি। সে ডক্টরকে জিজ্ঞেস করে ডক্টর আপনাদের মেশিন ঠিক আছে তো? ডক্টর আহমেদকে একটু বাইরে ডাকে আর সে আহমেদকে বলে দেখুন আপনার ওয়াইফকে দেখে মনে হলো সে খুবই ভীত, তাই তার সঙ্গে আপনাকে একটি কথা বলিনি। আপনাদের যে 3য় মেয়েটি রয়েছে তার অবস্থা মোটেও ভালো না। ডক্টর আর তেমন কোনো বিস্তারিত কিছু বলে না। সে শুধু আহমেদকে বলে আপনার এই সময়টায় আল্লাহর কাছে একটু বেশি বেশি করে দোয়া করবেন। আহমেদ লাইলাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। লাইলা বাসার টুকটাক কাজ করছিল আর আহমেদের সাথে গল্প করছিল, কিন্তু হঠাৎই লাইলার প্রচন্ড পেইন ওঠে। সে ব্যথা একদম চিৎকার করতে থাকে। আহমেদ তাকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছিল। ঠিক তখনই বাড়িওয়ালা করিম সাহেবের মেয়ে সেখানে আসে। আহমেদ তার কাছে সাহায্য চায়। করিম সাহেবের মেয়ে সালমা তার গাড়িতে করে লাইলাদের হসপিটালে নিয়ে আসে। সালমা লাইলাকে জানায় ডক্টর চেক আপ করেছেন, তোমার কোনো সমস্যা নেই। কিন্তু লাইলা তখনও কাঁদছিল। তখন সালমা তাকে জিজ্ঞেস করে তুমি কেন এখনো কাঁদছো? ডক্টর তো বলেছে তোমার কোনো সমস্যা নেই। তখন লাইলা সালমাকে বলে আমার 3টি বাচ্চা হবে। এটা শুনে সালমা অনেক উচ্চস্বরে হেসে ওঠে। সে বলে এর থেকে ভালো খবর আর কি হতে পারে? লাইলাও তখন হাসছিল আর সেই হাসি এখন আহমেদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। আহমেদের বাড়িওয়ালা মিস্টার করিম সাহেব বাসায় ঢোকেন আর সে আহমেদকে ডাকে। এই করিম সাহেব খুবই রাগান্বিত একজন ব্যক্তি ছিলেন। সে সবসময় রেগে থাকে, কিন্তু এই করিম সাহেবের মনটা অনেক ভালো। সে নিয়ত করেছে সে আগামী মাসে উমরা হজে যাবে, তাই সে আহমেদের কাছে সকল নিয়ম শিখতে চায়। আহমেদ বলে এটা তো খুবই ভালো কথা, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, সবকিছু খুবই সহজ, আমি আপনাকে সবকিছুই শিখিয়ে দিব। এদিকে লাইলা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। আহমেদ ঘরের টুকটাক কাজগুলো করছিল। আহমেদ ইশারায় লাইলাকে বলে তার মাকে এখানে আসতে। লাইলা তার মায়ের সাথে কথা বলে শেষে আহমেদকে জানায় মা বলেছে সে এখন আসতে পারবে না। আহমেদ বলে আমি ভেবেছিলাম আমার যেহেতু মা নেই, তোমার এই সময়টায় তোমার মা তোমার পাশে থাকবে। এটা শুনে লাইলার মন কিছুটা খারাপ হয়। পরের দৃশ্যেই দেখা যায় আহমেদ যে কনস্ট্রাকশন সাইটে কাজ করে তার ম্যানেজার এসে আহমেদকে কিছু টাকা দেয়, বলে এই টাকাগুলো তুমি অগ্রিম চেয়েছিলে। আহমেদ তাকে শুকরিয়া বলে। কাজ শেষে আহমেদ তার আগত বাচ্চাদের জন্য কিছু ড্রেস কেনে। এদিকে করিম সাহেবের মেয়ে সালমা তার বাবার সাথে দেখা করতে এসেছে, কিন্তু তার বাবা আহমেদের কাছ থেকে উমরার নিয়ম শিখছিল, তাই সে তার মেয়েকে ঝাড়ি দিয়ে বলে তুমি এখন উপরের তলায় যাও, আমার কাজ শেষ হলে আমি তোমাকে ডেকে নিব। সালমা লাইলার কাছে যায় আর আহমেদের কিনে আনা ড্রেসগুলো দেখতে থাকে আর ড্রেসগুলোর অনেক প্রশংসা করতে থাকে। এদিকে করিম সাহেব উমরার নিয়মগুলো শিখছিল। তার কাছে সবকিছু অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আহমদ তার সাধ্যমতো তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল। এদিকে সালমা তার জীবনের গল্প লাইলাকে বলছিল। সালমা তার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স চায়। সে এখন সেই অপেক্ষায় আছে। অনেক বছর চেষ্টা করেছে সে, কিন্তু সে ব্যর্থ। রাতের বেলা আহমেদ আর লাইলা হিসেব করছিল কতদিন হয়েছে আর বাবু আসতে আর কতদিন বাকি। তারা এই বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল। দৃশ্য পরিবর্তন হয়। সকালবেলা করিম সাহেব বাসার সামনে বসেছিলেন। তিনি একটি বই পড়ছিলেন আর অন্যদিকে আহমেদ তার ব্যাগগুলো গাড়িতে ওঠাচ্ছিল। তিনি আজ উমরা হজে যাচ্ছেন, কিন্তু তিনি সব নিয়ম বারবার ভুলে যাচ্ছিলেন। তার মেয়ে সালমা এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে যে বাবা এখন এগুলো নিয়ে বেশি ভেবো না, দেখো সময় মতো সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু করিম সাহেব তো খুব রাগী মানুষ। সে তার মেয়েকে ঝাড়ি দেয়, বলে তুমি আমার মাথাটা গুলিয়ে দিও না, আমাকে সবকিছু মনে করতে দাও। সে আহমেদের কাছে বারবার জিজ্ঞেস করছিল কোনটার পর কোনটা করতে হবে। আহমেদ তাকে উত্তর দিচ্ছিল। করিম সাহেব আহমেদকে একটু সাইডে ডাকে আর সে আহমেদের হাতে একটি কাগজ দেয়, বলে এটা আমার ওসিয়তনামা, আমি যদি হজ থেকে না ফিরে আসি তাহলে কি করতে হবে তার সবকিছুই কাগজে লেখা আছে, আর এই জিনিসটা তুমি আমানত হিসেবে তোমার কাছে রেখে দাও, আমি হজ থেকে ফিরে তোমার কাছ থেকে নিয়ে নিব। এরই মধ্যে হাঁটতে হাঁটতে সালমান লাইলা সেখানে আসে। লাইলা মিস্টার করিম সাহেবের কাছ থেকে দোয়া চায়। করিম সাহেব বলে আমি হজে যেয়ে তোমার জন্য অনেক দোয়া করব। এটা বলে করিম সাহেব গাড়িতে করে রওনা হয়ে যায় এয়ারপোর্টের দিকে। পরদিন সকালবেলা লাইলা কাপড় শোকাচ্ছিল আর সালমা বাইরে যাওয়ার জন্য গাড়িতে রেডি হচ্ছিল। তারা দুজন গল্প করছিল, কিন্তু হঠাৎই লাইলার প্রচন্ড ব্যথা ওঠে, কিন্তু সালমা তখনও
বোঝেনি, সে গল্প করেই যাচ্ছে। সালমা বোঝা মাত্রই লায়লার কাছে দৌড়ে আসে আর সে লায়লাকে বলে, তোমাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। সালমা লায়লাকে নিয়ে হসপিটালে আসে আর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই লায়লা মা হয়েছে। আহমেদ তার একটি সন্তানকে নিয়ে তার কানে আজান দিচ্ছিল, অন্য সন্তানটি তখন লায়লার কোলেই ছিল। আহমেদ প্রথম সন্তানটিকে রেখে আবার দ্বিতীয় সন্তানটিকে নেয়, কিন্তু তাদের তৃতীয় সন্তানটি সেখানে ছিল না, যার অবস্থা ভালো না ডক্টর আগেই বলেছিল। আহমেদ বুঝতে পারে লায়লার মনের অবস্থা। আহমেদ লায়লাকে বলে, ডক্টর বলেছে ও ঠিক হয়ে যাবে, ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তুমি শুধু ওর জন্য দোয়া করো। আহমেদ ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে তার তৃতীয় মেয়ের কথা জানায়। বাচ্চাটিকে অক্সিজেনের ঘরের মধ্যে রাখা হয়েছে, তাকে আইসিইউতেও নেওয়া লাগতে পারে। আহমেদ দূর থেকে তার বাচ্চা মেয়েটিকে দেখছিল। ডক্টর একটি প্রেসক্রিপশন আহমেদের হাতে দেয় আর তাকে কিছু ওষুধ নিয়ে আসতে বলে। আহমেদ ওষুধগুলো আনার জন্য গাড়িতে করে বেরিয়ে পড়ে। এদিকে আমরা লায়লাকে দেখতে পাই, সে তার তৃতীয় মেয়ের কাছে এসে প্রচন্ড কান্নাকাটি করছিল। সে বলে, মার উপর অনেক রাগ করে আছিস, কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোকে কোলে নিব বলে, কিন্তু এদিকে তুই তোর নিজের জীবনের সাথে লড়ছিস। লায়লা কাঁদতে কাঁদতে ওই রুম থেকে বের হয়। আহমেদ তাকে সান্ত্বনা দেয়। এদিকে দেখা যায় লায়লার মামা মামি তার সাথে দেখা করতে এসেছে। তারা লায়লাকে অনেক অভিনন্দন জানায়। এর 2 দিন পরে লায়লারা বাড়িতে ফিরে আসে। তাদের তৃতীয় সেই মেয়েটির নাম দিয়েছিল নার্গিস। নার্গিস এখন কিছুটা সুস্থ। আহমেদ এবং লায়লা দুজনে সমানভাবে বাচ্চাগুলোর খেয়াল রাখে। লায়লা একজনকে গোসল করিয়ে দেয়, আহমেদ আরেকজনকে নিয়ে অপেক্ষায় থাকে। এভাবেই তারা নিজেদের কাজগুলো ভাগ করে নিয়েছে। পরদিন আহমেদ যেখানে কাজ করে সেখানকার বস এসে আহমেদকে বলে, পাশের বিল্ডিং এর ইঞ্জিনিয়ার সাহেব তোমাকে খুঁজছিল, মনে হয় তোমাকে দিয়ে কোনো কাজ করাবেন। আহমেদ বলে, ঠিক আছে। লোকটি আহমেদকে বলে, তুমি একটা কথা মনে রেখো, আগে তুমি আমার কাজ শেষ করবে, তারপর কিন্তু অন্যের কাজ। আহমেদ বলে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। পরের দৃশ্যেই দেখা যায় আহমেদ সেই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দেখা করেছে। সেই ইঞ্জিনিয়ার আহমেদের অনেক প্রশংসা করছিল, কিন্তু সে আহমেদকে দিয়ে কোনো সাধারণ কাজ করাতে চায় না। সে আহমেদকে তার মুভিতে অভিনয় করাতে চায়। আহমেদ বলে, দেখুন, আমার পরিবার মুভি অনেক পছন্দ করে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে অতটা পছন্দ না। তখন ইঞ্জিনিয়ার সাহেব আহমেদকে বলে, তুমি শুধু এই গল্পটা একবার পড়ে দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি কাজ করো। আহমেদ বলে, শুধু পড়লেই হবে? ইঞ্জিনিয়ার সাহেব বলে, হ্যাঁ, তুমি গল্পটা তো আগে পড়ো। দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় করিম সাহেব উমরা হজ থেকে ফিরে এসেছেন। এলাকার সবাই তাকে বরণ করে নিচ্ছে। সালমা লায়লার মেয়েদের ছবি তুলছিল আর লায়লার সাথে গল্প করছিল। সালমা লায়লাকে জানায়, বাবাকে বলতে শুনলাম তোমাদের বাড়ি ভাড়া নাকি বাড়াবে, আর বাবার এই বাচ্চা কাচ্চাও বেশি একটা পছন্দ না, ওদের চিৎকারে নাকি বাবার ঘুম হয় না। লায়লা শুধু সালমার কাছে জিজ্ঞেস করে, আঙ্কেল কত টাকা বাসা ভাড়া বাড়াতে পারেন? এদিকে করিম সাহেবের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আহমেদ সবকিছু গুছগাছ করছিল আর সালমা ঘরের ভিতরে যে দরজাটা বন্ধ করে দেয়। করিম সাহেব তখন চিৎকার করে লায়লাকে ডাকে আর তাকে বলে, আমি তোমাদের বাড়ি ভাড়া বাড়াবো না, তবে তুমি তোমার বাচ্চাদের একটু খেয়াল রেখো, যাতে আমার ঘুমের কোনো অসুবিধা না হয়। এটা বলে করিম সাহেব আহমেদের জন্য অপেক্ষা করছিলেন। আহমেদ করিম সাহেবের রাখা সেই আমানতগুলো তাকে ফিরিয়ে দেয়। এরপর আহমেদ যায় তার বাচ্চাদের জন্য কিছু ওষুধ কিনতে, কিন্তু আহমেদ হিসেব করে দেখে তার কিছু টাকা বেশি হয়ে গিয়েছে। তার কাছে অত টাকা ছিল না, তাই সে কিছু ওষুধ ফিরিয়ে দেয়। এরপর আহমেদ যখন তার কাজে যায় তখন তার বস এসে তাকে বলে, তুমি আমাকে কিছু টাকার জন্য রিকোয়েস্ট করেছিলে, কিন্তু আমি খুবই সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি, আপাতত এটা দিয়ে তোমার কাজ চালাও। আহমেদ মন দিয়ে কাজ করতে থাকে। কাজ শেষে সে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় কোরআন এবং হাদিস শিখতে। মাদ্রাসা থেকে বের হবার পর আহমেদের ফোনে সেই ইঞ্জিনিয়ারের একটি কল আসে। সে আহমেদকে জিজ্ঞেস করেছে সে স্ক্রিপ্ট পড়েছে কিনা। আহমেদ তাকে জানে সে গল্পটি পড়েছে আর গল্পটি তার কাছে ভীষণ ভালো লেগেছে। লোকটি আহমেদকে তার অফিসে দেখা করতে বলে। আহমেদ অনেক কিছু ভেবে ঠিকানা অনুযায়ী সেই অফিসের সামনে চলে যায় আর কলিং বিল দিলে তাকে বলা হয় 3 তলায় যেতে। আহমেদকে একটি মেকআপ রুমে বসানো হয়েছে। সেই ইঞ্জিনিয়ার অর্থাৎ পরিচালকও সেখানে আসেন। আহমেদ গল্পটির খুব প্রশংসা করে। তখন সেই ইঞ্জিনিয়ার আহমেদকে বলে, তাহলে তার কোনো বাধাই থাকলো না, তুমি আমাদের এই মুভিতে কাজ করছো আর আমরা তোমার মতোই একজনকে চাই। আহমেদ তাকে শুকরিয়া জানায়, কিন্তু তার মেকআপ নিতে খুবই অস্বস্তি হচ্ছিল। তখন পরিচালক মেকআপ ম্যানকে মেকআপ দেওয়া বন্ধ করতে বলে আর ফাইনালি আহমেদ এই মুভিতে চুক্তিবদ্ধ হয়। বাসায় আসার পরে যখন সে বিষয়টি লায়লাকে জানায়, লায়লা প্রথম থেকেই খুবই রেগেছিল। সে বারবার আহমেদের সাথে ঝগড়া করছিল যে তুমি মুভিতে অন্য মেয়েকে বিয়ে করবে, অন্য মেয়ের হাত ধরবে, এটা আমি কখনোই মানতে পারবো না। আহমেদ বলে, তুমি গল্পটা তো একবার পড়ো, তারপর না হয় সব বলো। ধীরে ধীরে লায়লা শান্ত হতে থাকে। আহমেদ বলে, এই শহরে কে আমাদের এখন 10 মিলিয়ন টাকা দিবে? আমাদের পরিবারের জন্য টাকাগুলো অনেক প্রয়োজন ছিল, আল্লাহ সেটা কোনোভাবে ম্যানেজ করে দিয়েছেন। লায়লা তখন বলে, তবে আমার কিছু শর্ত রয়েছে, তুমি অন্য মেয়েদের স্পর্শ করতে পারবে না। আহমেদ তখন বলে, তুমি যদি গল্পটা একবার
পড়তে তাহলে আমাকে এইসব প্রশ্ন করতে না। পরদিন থেকে আহমেদের শুটিং শুরু হয়। একটি মেট্রো স্টেশনের একটি বেঞ্চে আহমেদ খুব বিরক্তভাবে বসেছিল। তার পাশে এসে পরিচালক সাহেব বসেন। মূলত সকাল থেকে আহমেদ একই শুটিং বারবার করছে। প্রত্যেকটা ট্রেন আসলে সে একবার ওঠে আর নামে। সে খুবই বিরক্ত। সেই কথাই সে পরিচালককে জানায়। পরিচালক আহমেদকে বলে, এটাই তো নিয়ম, আমরা তো সবসময় বেস্ট শটটাই চাইবো। কিন্তু আহমেদ বলে, আমি আর পারছি না, আমি অনেক ক্লান্ত, আপনি চাইলে আমি আপনার টাকাগুলো ফিরিয়ে দিতে পারি। পরিচালক সাহেব হাসেন আর আহমেদকে শান্ত করেন। এরই মধ্যে ট্রেন চলে আসে। এভাবেই চলতে থাকে আহমেদের জীবন। পরদিন আবারও শুটিং ছিল। আজ ছিল মেইন রোডে শুটিং। আহমেদকে অনেক ট্যাক্সি যাত্রী ভেবে ডাকছিল। তাদের শুটিং এর অনেক সমস্যা হচ্ছিল। তখন ইউনিটের একজন যে ট্যাক্সিগুলোকে বাধা দেয়। আহমেদ আজও বিরক্ত, কারণ সকাল থেকে সে একই কাজ বারবারই করছিল। আর এই জায়গাটা আহমেদের বাসা থেকে খুব বেশি দূরে নয়। হঠাৎই আহমেদের সামনে একটি লাল গাড়ি এসে থামে। এটি ছিল সালমার গাড়ি। সালমা আহমেদকে দেখে ডাক দেয়, বলে, চলুন, আমি বাসার দিকে যাচ্ছি, আপনাকে নামিয়ে দিব। আহমেদ প্রথমে রাজি না হলেও এই বিরক্তির কথা চিন্তা করে সে সালমার গাড়িতে উঠে বসে আর সেখান থেকে চলে যায়। আহমেদের এই কাজ দেখে শুটিং এ সবাই হেসে দেয়। পরিচালক তখন নির্দেশ দেয় আহমেদকে যেভাবে হোক খুঁজে বের করার জন্য। আহমেদ বারবার পরিচালকের ফোন কেটে দিচ্ছিল আর সে সালমাকে অনুরোধ করে সামনেই তাকে নামিয়ে দিতে। সালমা বলে, বাসা যেতে তো এখন অনেকটা পথ বাকি। আহমেদ বলে, আমি এখানেই নামতে চাই, আপনি প্লিজ আমাকে এখানে নামিয়ে দিন। সালমা গাড়ি সাইড করে। আহমেদ গাড়ি থেকে নেমে দেয় বহুদূর। রাতের বেলা লায়লা আর সালমা লায়লাদের বাসায় গল্প করছিল আর তারা দুজন মিলেই বাচ্চাদেরকে পরিষ্কার করাচ্ছিল। তখন সালমা লায়লাকে আজকের ঘটনা খুলে বলে আর সে লায়লাকে বলে, তোমার স্বামী অনেক সহজ সরল একজন মানুষ। এরই মধ্যে হঠাৎ করে করিম সাহেব তার মেয়ে সালমাকে ডাক দেয়। সালমা তখন লায়লাকে বলে, আমি বাবাকে একটু তার জামাগুলো দিয়ে আসি। ওই দিন খুব গভীর রাতে আহমেদ বাসায় ফিরে আসে। লায়লা ততক্ষণে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আহমেদ আসার আওয়াজ সে শুনতে পায়। আহমেদ আসার মাত্রই বাচ্চাদের খেয়াল নেওয়া শুরু করে আর সে লায়লারও খেয়াল নিতে থাকে। এভাবেই কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দিয়ে দেয়। আহমেদ তার ছোট মেয়ে নার্গিসকে আদর করতে থাকে, বলে যে, বাবা আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ, তুমি মাকে বেশি কষ্ট দিও না। আহমেদ সেই কাক টাকা ভরে আবারও শুটিং এর জন্য বেরিয়ে যায়। আজ ছিল শুটিং এর শেষ দিন। একটি শট নেওয়া হচ্ছিল ইউনিভার্সিটিতে। আহমেদ দূর থেকে দেখছিল। পরিচালক সাহেব এসে তার পাশে বসে আর আহমেদকে বলে, তোমাকে অভিনন্দন, আজ আমাদের শুটিং এর শেষ দিন। আহমেদ তখন মুস্কি হেসে সাধুবাদ জানায়। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা আহমেদ আর লায়লা দুজনে খুবই ব্যস্ত ছিল তার দুই বাচ্চাকে নিয়ে। শুধুমাত্র নার্গিস ঘুমাচ্ছিল। বাচ্চা দুটো অনেক কাজ ছিল। একজন ছিল মায়ের কোলে আর একজন বাবার কোলে। তারা দুজনই সাধ্যমতো চেষ্টা করছিল বাচ্চাদের কান্না থামানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। বাচ্চাগুলো অনবরত কেঁদেই চলেছে। এদিকে তখন নার্গিস অক্সিজেন টিউবের মধ্যে ঘুমাচ্ছিল। অক্সিজেন টিউবের ইলেকট্রিসিটিটা কয়েকবার আপ ডাউন করে। মা লায়লা তার কোলে থাকা বাচ্চাটিকে একটু শান্ত করিয়ে সে নার্গিসের কাছে আসে। সে নার্গিসের সাথে নিজ থেকেই কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই মায়ের বুকের বাঁ পাশটা হু হু করে ওঠে। নার্গিসের কোনো সারা শব্দ নেই, সে কোনো নিঃশ্বাসও নিচ্ছে না। মা লায়লা তাকে কোলে নিয়ে চিৎকার করে আহমেদকে ডাকতে থাকে। আহমেদ সাথে সাথে ছুটে চলে আসে। লায়লা বলে, দেখো না, নার্গিস কোনো নিঃশ্বাস নিচ্ছে না, ওর হাত পা গুলো ঠান্ডা হয়ে গিয়েছে। লায়লা অনেক কাঁদছিল। আহমেদ তাকে সান্ত্বনা দেয়, বলে, তুমি চিন্তা করো না, আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন। আহমেদ তার মেয়েকে বুকে জড়িয়ে নেয় আর বুকে চেপে ধরে শহরের রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। মা লায়লাও এতক্ষণে বোরকা পরে স্বামীর পিছু পিছু ছুটে এসেছে। সন্তানকে বুকে চেপে ধরে এই বাবা মা শহরের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। তাদের পথ যেন শেষই হচ্ছে না। আর অনেকটা পথ পাড়ি দিয়ে তারা ফাইনালি হসপিটালে পৌঁছায়। মা লায়লা এক পাশে বসে আছে আর আহমেদ অন্য পাশে। তারা অপেক্ষা করছে একটি সংবাদ শোনার জন্য। বাইরে তখন ফজরের আজান হচ্ছিল আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আহমেদ সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। আর আমরা বুঝতে পারি নার্গিস মারা যায়নি। পরদিন দেখা যায় আহমেদদের পরিবারে সেই হারানো হাসিটি আবারও ফিরে এসেছে, কারণ নার্গিস সুস্থ হয়ে বাসায় চলে এসেছে। সুস্থতা যে আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত, তাই এমন সিচুয়েশন গুলোতেই খুব ভালোভাবে বোঝা যায়। আহমেদ তার বাচ্চাদের কাপড়গুলো শুকানোর জন্য বাইরে বের হয়। করিম সাহেব তখন একটি ম্যাগাজিন পড়ছিলেন। তিনি আহমেদকে দেখেই বলে, তুমি অনেক চালাক একজন মানুষ। বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিলে মাদ্রাসায় পড়ো, আর এখন দেখছি ফিল্মের স্টার। এটা বলে আহমেদের হাতে সেই ম্যাগাজিনটি দিয়ে করিম সাহেব সেখান থেকে চলে যায় আর দূর থেকেই চিৎকার করে বলে, আমাকেও তো তোমার মুভিতে একটু নিতে পারতে। আহমেদ ম্যাগাজিনের ফ্রন্ট পেজে নিজেকে দেখে খুবই অবাক হয়ে যায়। সে স্থানীয় একটি ছোট দোকানে যায়। সেখান থেকে অলরেডি মানুষ সেই ম্যাগাজিনটি কিনতে শুরু করে দিয়েছে, কিন্তু তারা এখন আহমেদকে চিনে না। এদিকে আহমেদ যখন বাসায় ফিরে আসে, লায়লা তার সাথে প্রচন্ড ঝগড়া করছিল, কারণ এই ম্যাগাজিনে আহমেদের সাথে আরো 3-4টি মেয়ের ছবি ছিল। আহমেদ তাকে বোঝানোর চেষ্টা করছিল
এই ছবিগুলো একসাথে তোলা নয়, এগুলো আলাদা তুলে একসাথে করা। কিন্তু লায়লা খুবই অভিমান করেছে, সে অনেক কষ্ট পেয়েছে আহমেদের উপর, সে কোনো কিছুই শুনতে রাজি না। তখন রাগ করে আহমেদ চিৎকার করে ওঠে। লায়লা সেখান থেকে চলে যায়। সে তার বাচ্চাদের আর ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিল। সে আর আহমেদের সাথে এই বাড়িতে থাকতে রাজি না। তখন আহমেদ তার একটি বাচ্চাকে কোলে নিয়ে বলে, মা তোমরা এখানে থাকো, আর চিৎকার করার জন্য আমি দুঃখিত, তোমরা তোমার মায়ের খেয়াল রেখো, আমি এই বাড়ি থেকে এখন চলে যাচ্ছি। এটা বলে আহমেদ বাড়ি থেকে চলে যায়। রাতের বেলা সালমা লায়লাকে সকল কাজে সাহায্য করছিল। তারা দুজন মিলে বাবুদেরকে পরিষ্কার করাচ্ছিল। সালমা লায়লাকে বুঝায়, আহমেদ সাহেব অনেক ভালো একজন মানুষ, তিনি তোমাকে এবং বাচ্চাদের অনেক ভালোবাসেন, তাই বেশিক্ষণ তোমরা অভিমান করে থেকো না। এদিকে আমরা আহমেদকে দেখতে পাই, সে তার একজন শিক্ষকের বাসায় এসে ওই রাতটা আশ্রয় নেয়। পরদিন সকালবেলা যখন আহমেদ বাইরে বের হয়, সে তার সহপাঠীদের সালাম দেয়, কিন্তু কেউই তার সালামের কোনো উত্তর দিচ্ছিল না। সবাই আহমেদকে অ্যাভয়েড করছিল, কারণ সবাই আহমেদের সিনেমার কথা জেনে গিয়েছে। কিন্তু আহমেদ তার শিক্ষককে সকল বিষয় খুলে বলেন। শিক্ষক আহমেদকে বলে, তুমি চিন্তা করো না, আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন। তখন বাইরে দাঁড়িয়ে থাকা আহমেদের কিছু সহপাঠী নিজেরা আহমেদকে টিটকিরি করছিল। আহমেদ ধীরে ধীরে বিষয়গুলি নিয়ে খুবই হতাশ হয়ে পড়ে। সে লায়লার মামার দোকানে আসে। সে লায়লার মামাকে সালাম দিয়ে বলে, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। লায়লার মামা বলে, তোমরা আমার সন্তান, তোমরা আমাকে বিরক্ত করবে না তো কে করবে? আহমেদ বলে, আপনি তো নিশ্চয়ই সবকিছু জানেন। তখন লায়লার মামা আহমেদকে বলে, আমি সবকিছুই শুনেছি, আর তোমাকে একটু উপদেশ দিই। স্বামীদের উপর স্ত্রীদের অভিমান খুব বেশিক্ষণ থাকে না, তারা খুব সহজেই ক্ষমা করে দেয়, কিন্তু তারা বুঝতে দিতে চায় না। আর আমাদের স্বামীদের দায়িত্ব হচ্ছে স্ত্রীদের মনটা বোঝা। এটা বলতে বলতে লায়লা সেখানে চলে আসে। লায়লা দোকানের মধ্যে ঢুকেই সালাম দেয়। আহমেদও সালামের উত্তর দেয়। লায়লার মামা দুজনকে আলাদাভাবে কথা বলার স্পেস দিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। লায়লা তখন হাসি মুখে আহমেদকে বলে, আপনার মেয়ে নার্গিস আপনাকে অনেক মিস করছিল। এটা বলার সাথে সাথে আহমেদ তার মেয়ে নার্গিসকে নিজের কোলে নিয়ে নেয়। আর আমরা বুঝতে পারি লায়লা আহমেদের প্রতি সকল অভিমান ভুলে গিয়েছে। আর এভাবেই কেটে গিয়েছে অনেকগুলো দিন। বাচ্চাগুলো এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। লায়লা আর আহমেদ দুজনে মিলেই বাচ্চাদের সকল খেয়াল রাখে। তারা সংসারের সকল কাজ ভাগাভাগি করে করে। আর আহমেদ এখন তার পুরনো সেই ইলেকট্রিশিয়ানের কাজেও ফিরে গিয়েছে। আর মুভিটি এই দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। আসলে প্রত্যেকটি মানুষের জীবনে একটি সিনেমার গল্পের মতো, তার বাস্তব উদাহরণ এই মুভিটি। এখানে মানুষের জীবনের খুব ছোট একটি অংশ দেখানো হয়েছে, যেখানে একদিকে ছিল যেমন অনেক কষ্ট, অভাব, দুশ্চিন্তা, ঠিক অন্যদিকে ছিল সুখ, শান্তি আর আল্লাহর আনুগত্য। এই মুভিতে একটি লাইন ছিল, ধৈর্য হচ্ছে এমন একটি ফল যেটা পাথরকেও সোনায় পরিবর্তন করতে পারে। তো এই সাদামাটা সাবলীল গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।